আমরা বোরের পরমাণু মডেল সম্পর্কীয় আলোচনা আগের টপিকে শেষ করেছি। এবার সেই বোরের পরমাণু মডেল থেকে আমরা কি কি পেলাম, তার সাফল্য কি, সেই বিষয়ে আলোচনা করছি। দেখো, বোরের পরমাণু মডেল রাদারফোর্ডের পরমাণু মডেলকে সংশোধন করেছিলেন। বোর তিনি যে তত্ত্ব বা স্বীকার্যগুলো দিয়েছিলেন তার উপরে দাঁড়িয়ে পরমাণু গঠনে অনেক কিছুই সংশোধিত হয়েছে এবং পরিমার্জিত হয়েছে। সেই বিষয়গুলো অলরেডি আমরা জানতে পেরেছি। তার মধ্যে দেখো, এর সাফল্যগুলো কি কি, বোর মডেলের সাফল্যগুলো কি কি হতে পারে। রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণুর গঠনের স্থায়িত্বের ব্যাখ্যা দিতে সক্ষম ছিল না, ফলে সেটা একটা খুব অনিশ্চয়তা ছিল। সেটা দূরীভূত হয়েছে এই মডেলের সাহায্যে। অর্থাৎ পরমাণু গঠন স্থায়িত্বের যুক্তিসঙ্গত ব্যাখ্যা এখান থেকে পাওয়া গিয়েছে। কেমন? প্রথমে বলছি, পরমাণুর স্থায়িত্বের যুক্তিসঙ্গত ব্যাখ্যা এখানে এই মডেলের থেকে পাওয়া যায়। দ্বিতীয়ত দেখো, আরো যেগুলো পেয়েছি তার মধ্যে হাইড্রোজেন পরমাণু কিংবা হাইড্রোজেন পরমাণুর মতো অন্য কোনো এক ইলেকট্রন সিস্টেম, যেমন ক্যাটায়ন বা অ্যানায়ন যেগুলো রয়েছে, যাদের একটি ইলেকট্রন রয়েছে কেবলমাত্র সিস্টেমটাতে, সেই সিস্টেমের বিচ্ছিন্ন পারমাণবিক যে বর্ণালী, সেই বিচ্ছিন্ন বর্ণালীতে আমরা যে অনেকগুলো রেখার উৎপত্তি হয়েছে, যেমন হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন রয়েছে কিন্তু অনেকগুলো তার রেখাযুক্ত বর্ণালী হয় কেন, তার বর্ণালীতে অসংখ্য রেখা দেখা যায় কেন, তার ব্যাখ্যা এই রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে বোরের মডেল থেকে আমরা সম্ভব হয়েছে, ব্যাখ্যা করতে পেরেছি। এটাও একটা ঘটনা। অর্থাৎ বিচ্ছিন্ন বর্ণালীতে একাধিক রেখার উৎপত্তি ব্যাখ্যা করা যায় এই বোরের পরমাণু মডেলের সাহায্যে। বোরের পরমাণু মডেলই সর্বপ্রথম মুখ্য কোয়ান্টাম সংখ্যা তথা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়েছে, স্মল এন, সেই ধারণাও এখান থেকেই আসে। তাই সর্বপ্রথম মুখ্য কোয়ান্টাম সংখ্যার ধারণাও বোর মডেল থেকে পাওয়া গিয়েছে। আবার দেখো, বিভিন্ন শক্তি স্তরে, মানে মুখ্য শক্তি স্তরে কে, এল, এম ইত্যাদি যে অরবিটগুলো রয়েছে, সেই কক্ষে ইলেকট্রনগুলোর শক্তির মানও গণনা করে আমরা অলরেডি দেখিয়েছি যে কিভাবে শক্তির মান নির্ণয় করা যায়। সেটাও সম্ভব হয়েছে। আবার হাইড্রোজেন পরমাণু বোর কক্ষের ব্যাসার্ধের গাণিতিক রাশিমালাও পেয়েছি এবং তার প্রথম কক্ষের হাইড্রোজেন পরমাণুর প্রথম যে অরবিটে, অর্থাৎ কে অরবিটে, আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পেরেছি। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধের মান অলরেডি আমরা বের করে দেখেছিলাম 0.529 অ্যাংস্ট্রম। অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধের মানও আমরা নির্ণয় করতে পেরেছি। বোর মডেলের সাহায্যে আমরা আরো কি পেয়েছি, যেমন এই মডেল থেকে, বোরের মডেল থেকে আমরা রিডবার্গ সমীকরণ এবং রিডবার্গ ধ্রুবকের মান, মানও নির্ণয় করা গেছে। কেমন? নির্ণয় করা সম্ভব হয়েছে। তাহলে দেখো, এইগুলি হচ্ছে বিশেষ বিশেষ সাফল্য হিসাবে আমরা ধরে নিতে পারি। তাহলে বোরের পরমাণু মডেলের যে সাফল্যগুলো, সেগুলো এক এক করে আমরা আলোচনার মধ্যে আনলাম। এছাড়া বোরের পরমাণু মডেল এত সাফল্য থাকা সত্ত্বেও তার কিছু কিছু ক্ষেত্রে ত্রুটি বা ভুল ধরা পড়েছে, যে ভুলগুলো আমরা এক এক করে আনছি। দেখো, প্রথমেই বলি, বোরের পরমাণু মডেলের যে পরমাণু রেখা বর্ণালীর ব্যাখ্যা পাওয়া গিয়েছিল, সেটা কেবলমাত্র একটি ইলেকট্রন
বিশিষ্ট পরমাণু বা আয়ন তথা এক ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য ছিল। তার মানে এর যে বোর মডেলের যে ত্রুটি ডিফেক্ট ত্রুটিগুলি মূল যেটা আমরা আলোচনার মধ্যে আনতেছি, দেখো যে এটা কেবলমাত্র এই তত্ত্বটি কেবলমাত্র এক ইলেকট্রন সিস্টেমে বর্ণালীর ব্যাখ্যা দিতে সক্ষম হয়েছে। হ্যাঁ, ইহা কেবল মাত্র এক ইলেকট্রন যুক্ত সিস্টেম মানে পরমাণু বা আয়ন সিস্টেমে বর্ণালীর ব্যাখ্যা দিতে সক্ষম। তার মানে একাধিক ইলেকট্রন যুক্ত পরমাণু বা আয়নের বর্ণালীর ব্যাখ্যা এখান থেকে আমরা পেতে পারি না। আরো একটি ঘটনা, যে কোনো উচ্চ ক্ষমতা সম্পন্ন বর্ণালী বীক্ষণ যন্ত্রে স্পেকট্রোমিটার যন্ত্রে স্পেকট্রোস্কোপ যন্ত্রে আমরা যে পারমাণবিক বর্ণালীকে যদি বিচ্ছিন্ন করি দেখা যায় সূক্ষ্মতর আরো গঠন পাওয়া যায়, যাকে বলা হয় ফাইন স্ট্রাকচার। কিন্তু বোরের মডেল থেকে এর ব্যাখ্যা পাওয়া যায় না। তার মানে উচ্চ ক্ষমতা সম্পন্ন বর্ণালী বীক্ষণ যন্ত্রে পারমাণবিক, সংক্ষেপে এটা লিখলাম, পারমাণবিক বর্ণালীর সূক্ষ্মতর গঠন যে উচ্চতর ক্ষমতাযুক্ত বর্ণালী বীক্ষণ যন্ত্রে পারমাণবিক বর্ণালীকে যদি চালনা করা হয় তাহলে সেখানে দেখা যায় তারা আরো ফাইন স্ট্রাকচার, অর্থাৎ প্রতিটি রেখা ভেঙে গিয়ে আরো সূক্ষ্ম রেখায় বিভাজিত হয়। সেই ঘটনাটাকে বলা হচ্ছে বর্ণালীর সূক্ষ্মতর গঠন। তার গঠনের ব্যাখ্যা এই মডেল থেকে পাওয়া যায় না। এই মডেল দ্বারা ওই সূক্ষ্মতর গঠনের ব্যাখ্যা পাওয়া যায় না। তাহলে ফাইন স্ট্রাকচারের বর্ণালীর হচ্ছে স্পেকট্রার ফাইন স্ট্রাকচার কখনো এখান থেকে ব্যাখ্যা পাওয়া যায় না, সম্ভব হয়নি। এটা একটা ত্রুটি হিসাবে ধরে নিতে পারো। আবার দেখো চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রে বর্ণালীর রেখাগুলো আরো ভেঙে গিয়ে সূক্ষ্মতর একাধিক রেখায় বিভাজিত হতে পারে। চৌম্বক ক্ষেত্রের এই ক্রিয়াকে আমরা জিমান ক্রিয়া বলে থাকি, আর তড়িৎ ক্ষেত্রের এই ক্রিয়াকে বলে থাকি স্টার্ক ক্রিয়া। তার মানে জিমান ক্রিয়া এবং স্টার্ক ক্রিয়া ব্যাখ্যা এই তত্ত্ব থেকে পাওয়া যায় না। অর্থাৎ পারমাণবিক রেখা বর্ণালীর রেখাগুলি চৌম্বক ক্ষেত্রের প্রভাবে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র দ্বারা বিভাজিত হয়ে সূক্ষ্মতর রেখা পরিণত হয়। চৌম্বক ক্ষেত্রের
এই প্রভাবকে জিমান ক্রিয়া, জিমান প্রভাব বা জিমান ক্রিয়া, এবং তড়িৎ ক্ষেত্রের প্রভাবকে তড়িৎ ক্ষেত্রের এই প্রভাবকে স্টাক ক্রিয়া, স্টাক এফেক্ট বলা হয়। এই দুটি প্রভাবের ব্যাখ্যা বোর মডেল দ্বারা পাওয়া যায় না, বোর তত্ত্বে দ্বারা পাওয়া যায় না। এই ব্যাখ্যাগুলো ঘটনা হচ্ছে বোর তত্ত্বের সাথে এই ব্যাখ্যাও পাওয়া যায় না। আবার দেখো 4 নম্বরে আরো বোরের ত্রুটির মধ্যে যেমন বোরের পরমাণু গঠনটি অর্থাৎ পরমাণু স্ট্রাকচার বা মডেল, পরমাণু মডেলটি দ্বিমাত্রিক, চারটা দৈর্ঘ্য প্রস্থ আছে, এইরকমই ব্যাপারটাকে দুটি মাত্রা আছে, কিন্তু বাস্তবে পরমাণুর গঠন ত্রিমাত্রিক, 3 ডাইমেনশনাল। বাস্তবে পরমাণু গঠন ত্রিমাত্রিক, 3 ডাইমেনশন। তার মানে এখানেও পরমাণু গঠনের মাত্রিক বিশ্লেষণ বা ব্যাখ্যা বোর তত্ত্ব থেকে করা সম্ভব নয়। এটাও একটা বিশেষ ত্রুটি, বড় ত্রুটি হিসাবে ধরা হয়। আবার দেখো নাম্বার 5, বিজ্ঞানী বোর তার মডেলে অর্থাৎ বোর মডেলে ইলেকট্রনকে কণা হিসাবে গণ্য করা হয়। ইলেকট্রনকে কণা রূপে গণ্য করা হয়েছে, কিন্তু ইলেকট্রন বাস্তবে দ্বৈত সত্তা রয়েছে, অর্থাৎ ডুয়েল নেচার রয়েছে। একটা হচ্ছে কণা রূপ আর একটা হচ্ছে তরঙ্গ রূপ, অর্থাৎ এই ডুয়েল নেচারের ব্যাখ্যা আমার বোর তত্ত্ব থেকে আসে না। তাই এক্ষেত্রে ফলে কি হচ্ছে দেখো, ফলে ইলেকট্রনের মতো সূক্ষ্ম কণা বা ক্ষুদ্রতর কণা, শুধু ক্ষুদ্র বললে ভুল হবে, অতি ক্ষুদ্র কণা, ইলেকট্রনের মতো অতি ক্ষুদ্র কণা ভরবেগ ও অবস্থান একই সঙ্গে গণনা করা হয়েছে বোর তত্ত্বে। কেমন? এখানে ফলে না বলে আমরা বলবো এই যে কণা রূপে গণ্য করার ফলে এখানে ইলেকট্রনের মতো অতি ক্ষুদ্র কণা ভরবেগ এবং তার হচ্ছে অবস্থান অর্থাৎ ব্যাসার্ধ আর বেগ দুটোই আমরা একসঙ্গে নির্ণয় করতে পেরেছি এক্ষেত্রে। কিন্তু আমরা আধুনিক বিজ্ঞানে যেটা দেখেছি হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি, সেটা অনেক বেশি কারেক্ট ফর সেটার বিরোধী হয়ে যাচ্ছে। তার মানে কিন্তু ইহা হাইসেনবার্গের পরে নীতি পড়বে তোমরা, হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি বিরোধী, অনিশ্চয়তা নীতি যেটা বাস্তবে সঠিক নীতি বিরোধী। তার মানে হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতিকে লঙ্ঘন করেছে, যেটা বর্তমানে প্রতিষ্ঠিত একটা সঠিক নীতি বলে ধারণা করা হয়েছে। আবার দেখো বোর তত্ত্ব তোমার হচ্ছে ক্লাসিক্যাল মেকানিজম এবং কোয়ান্টাম মেকানিজমের উপরে প্রতিষ্ঠিত।
তথা সনাতন বলবিদ্যা এবং কোয়ান্টাম বলবিদ্যার উপরে প্রতিষ্ঠিত। এর তাত্ত্বিক ভিত্তি যার ফলে কি হচ্ছে, খুবই দুর্বল প্রকৃতির রয়েছে। তাহলে আমরা যেটা বললাম যে কি না 6 নম্বর পয়েন্টে আসবে, আগে বললাম যেটা যে বোর তত্ত্ব বা বোর মডেল তত্ত্বটি হচ্ছে সনাতন বলবিদ্যা, যাকে বলা হয় ক্লাসিক্যাল মেকানিক্স, হ্যাঁ, ও হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, যেটা কোয়ান্টাম বলবিদ্যা, কোয়ান্টাম মেকানিক্স বিদ্যার উপর ভিত্তি করে রচিত হয়েছে। তাই এই বোর তত্ত্বটি তাত্ত্বিকভাবে দুর্বল, তত্ত্বগতভাবে যুক্তিটা খুবই উইক পয়েন্টেড রয়েছে। আবার দেখো বোর তত্ত্বে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মানটা নির্ণয় করা হয়েছে, যেটা mvr = nh/2π। এর কোনো তত্ত্বগত ভিত্তি নেই, অর্থাৎ বোর তত্ত্বে প্রাপ্ত কৌণিক ভরবেগ mvr = nh/2π এর তাত্ত্বিক কোনো ভিত্তি নেই, এর কোনো তত্ত্বগত ভিত্তি বা বেসিক্যাল কোনো আইডিয়া নেই। এগুলো হচ্ছে বোর তত্ত্বের প্রধান ত্রুটি। আমরা আলোচনা করলাম যে বোরের পরমাণু মডেল অনেকটাই গুরুত্বপূর্ণ বা কার্যকরী হলেও তা ত্রুটি মুক্ত ছিল না, যার প্রধান ত্রুটিগুলো আমরা এক এক করে প্রায় 7খানা পয়েন্টে আলোচনা করলাম। এরপর দেখো এই মডেল ত্রুটিপূর্ণ হওয়ার ফলে আরো মডিফাইড হয় বা পরিশোধিত হয় যে তত্ত্বটি, সেটি হচ্ছে সোমারফেল্ড দ্বারা, অর্থাৎ সোমারফেল্ড SOMMERFELD সোমারফেল্ড দ্বারা সংশোধিত বোর মডেলের সংশোধিত রূপ, সংশোধিত পরমাণু গঠনচিত্র বা পরমাণু মডেল নামে পরিচিত। তাহলে সোমারফেল্ড বোর তত্ত্বটাকে কিছুটা গ্রহণ করে বাকি কিছু পরিবর্ধিত করে এবং সংশোধিত করে, যেটা সোমারফেল্ডের পরমাণু মডেল নামে পরিচিত। তাহলে সোমারফেল্ডের পরমাণু মডেলে কতগুলো তার স্বীকার্য ছিল, যে স্বীকার্যগুলি আমরা আলোচনা করছি, পস্টুলেটস। এবং এখান থেকে আমরা সূক্ষ্মতর গঠনের ব্যাখ্যা পেয়েছি। বিজ্ঞানী বোর তত্ত্ব বা রাদারফোর্ডের পরমাণু মডেলে ইলেকট্রনের কক্ষপথগুলো সবই বৃত্তাকার বলে কল্পনা করা হয়েছিল, কিন্তু সোমারফেল্ড তিনি বললেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তনশীল ইলেকট্রনগুলির কক্ষপথ বৃত্তাকার কেবল হতে পারে না, বৃত্তাকার কক্ষপথের সাথে সাথে আরও এক প্রকার কক্ষপথের অবতারণা করেন, তার নাম উপবৃত্তাকার ইলিপ্টিক্যাল কক্ষপথের কথা তিনি প্রথম ধারণা দেন। তাহলে স্বীকার্যের মধ্যে আমরা প্রথম পয়েন্টে যেটা আলোচনা করছি বা আনছি, যে ইলেকট্রনের কক্ষপথ দুই প্রকার। ইলেকট্রনের কক্ষপথ দুই প্রকারের, যথা নাম্বার 1 বৃত্তাকার কক্ষপথ, নাম্বার 2
উপবৃত্তাকার কক্ষপথ। তাহলে তিনি দুই প্রকার কক্ষপথের ধারণা দেন, একটা হচ্ছে বৃত্তাকার কক্ষপথ আর একটা হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথ। এবার দেখো, বৃত্তাকার কক্ষপথের ক্ষেত্রে নিউক্লিয়াসটি হচ্ছে বৃত্তের কেন্দ্রে অবস্থান করে। দেখো, বৃত্তাকার কক্ষপথের ক্ষেত্রে পরমাণু নিউক্লিয়াসটি বৃত্তের কেন্দ্রে অবস্থান করে, যা আমরা অলরেডি জেনে গেছি, কেন্দ্রে অবস্থান করে। আর উপবৃত্তাকার কক্ষপথের ক্ষেত্রে কিন্তু উপবৃত্তাকার কক্ষপথের ক্ষেত্রে নিউক্লিয়াসটি পরমাণু নিউক্লিয়াসটি আমার হচ্ছে একটু মাথায় রাখতে হবে তোমাদের, যে তোমরা স্থানাঙ্ক জ্যামিতি কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়বে বা পড়েছো। ইলিপসের দুটো নাভি কেন্দ্র থাকে, যাকে ফোকাস বলে থাকি। সেই দুটো নাভির যে কোনো একটা নাভিতে আমার হচ্ছে এই পরমাণু নিউক্লিয়াসটা অবস্থান করবে। তার মানে নিউক্লিয়াসটি উপবৃত্তের যে কোনো একটি নাভিতে অবস্থান করে, যে কোনো একটি ফোকাসে মানে নাভি বাংলা বলি আমরা, হ্যাঁ, ফোকাসে অবস্থান করে। ব্যাপারটা কিরকম না, এই হচ্ছে একটা ইলিপস, হ্যাঁ, উপবৃত্তাকার ডিম্বাকার। এবার এই পাশে একটা নাভি বিন্দু থাকে বা ফোকাস, আর একটা থাকে এইরকম। দ্যাট ইজ, এটা একটা যে আমার হচ্ছে কি বলে পরাক্ষের উপরে অবস্থান করে, অর্থাৎ যেটা এই দুটো নাভির মধ্যে দিয়ে একটা সরলরেখা টানলে যে অ্যাক্সিস একটা কল্পনা করা হয়, আর একটা উল্লম্ব দিকে, হ্যাঁ, অক্ষ কল্পনা করা হয়। একটাকে বলা হয় পরাক্ষ আর একটাকে বলা হয় উপাক্ষ। তো তার মধ্যে এই পরাক্ষের মধ্যেই অবস্থান করে তোমার হচ্ছে এটা নাভি বিন্দু দুটো। তবে যে কোনো একটা নাভিতে হয় এটা অথবা এটাতে পরমাণু নিউক্লিয়াসটা অবস্থান করে। আর বৃত্তের ক্ষেত্রে আমরা জানি কেন্দ্রে নিউক্লিয়াসটা থাকে, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, বৃত্তটার কেন্দ্রে। এখানে এই বিষয়টি আমরা নাম্বার 1 পয়েন্টে, যেটা সমারফিল্ডের ধারণা বা স্বীকার্য তিনি দিয়েছিলেন, তাহলে 1 নম্বর স্বীকার্য মোটামুটি বুঝতে পারলে যে ইলেকট্রনের কক্ষপথ কেবল বৃত্তাকার নয়, উপবৃত্তাকারও কক্ষপথ হতে পারে, অর্থাৎ দুই প্রকার কক্ষপথ হতে পারে। এবং এই দুই প্রকার কক্ষপথের একটি হচ্ছে বৃত্তাকার, আরেকটি হচ্ছে উপবৃত্তাকার। আর বৃত্তাকার কক্ষপথের কেন্দ্রে, বৃত্তের কেন্দ্রে হচ্ছে নিউক্লিয়াসটা অবস্থান করে। আর উপবৃত্তাকার কক্ষপথে তার যে দুটো নাভি বিন্দু রয়েছে, সেই ফোকাস বিন্দুর যে কোনো একটিতে আমার পরমাণু নিউক্লিয়াসটি অবস্থান করে। এবার দ্বিতীয় স্বীকার্যে তিনি আরো কিছু কথা পরপর তিনি যেগুলো বলেছেন তার মধ্যে সেকেন্ড পয়েন্টে আমরা আসছি। দ্বিতীয় পয়েন্ট বলছি যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনের আবর্তনের সময়, হ্যাঁ, বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তনের সময় কেবলমাত্র ঘূর্ণন কোণ পরিবর্তিত হয়, কিন্তু নিউক্লিয়াস থেকে দূরত্ব, তার মানে বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ, এটা কিন্তু পরিবর্তিত হয় না। তার মানে দেখো, বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন গুলি আবর্তনের সময় কেবলমাত্র ঘূর্ণন কোণ
যেটাকে আমরা ফাই দিয়ে প্রকাশ করি, হ্যাঁ, থিটাটা এইদিকে কাটা আর ফাইটা উপরের দিকে, হ্যাঁ, কাটা, ঘূর্ণন কোণ পরিবর্তিত হয়, কিন্তু নিউক্লিয়াস থেকে দূরত্ব তথা ব্যাসার্ধ, যেটা বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব, অপরিবর্তিত থাকে, আনচেঞ্জড, অপরিবর্তিত থাকে। আমরা এরপরে চিত্র এঁকে দেখাবো, হ্যাঁ। তাহলে নিউক্লিয়াস থেকে যে এক্ষেত্রে দূরত্বটা অস্থির থাকে বা অপরিবর্তিত থাকে। অপরদিকে আমার হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথে, হ্যাঁ, অপরদিকে এর ক্ষেত্রে দুটোই পরিবর্তিত হয়, ঘূর্ণন কোণ এবং নিউক্লিয়াস থেকে দূরত্ব দুটোই পরিবর্তিত হয়। তাহলে আমরা সেটাই বলছি বা লিখছি, দেখো, অপরদিকে উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন আবর্তনের সময় ঘূর্ণন কোণ ফাই ও নিউক্লিয়াস থেকে দূরত্ব উভয়ই পরিবর্তিত হয়, উভয়ই চেঞ্জড হয়, পরিবর্তিত হয়। কেমন? এখানে এই দুটো জিনিসটি মাথায় রাখতে হবে। এবার দেখো, এই সঙ্গে নিউক্লিয়াস থেকে এই যে দূরত্বটা, অর্থাৎ আমরা যেটা আবার একবার পিকচার দেখাচ্ছি, দেখো, এইখানে ধরো নিউক্লিয়াসটা আছে এই নাভি বিন্দুতে আর ইলেকট্রনটা এইখানে রয়েছে। তার মানে ইলেকট্রনের এই যে আমরা যেটাকে আমরা কি বলেছি এখানে, এই দূরত্বটা, হ্যাঁ, নিউক্লিয়াস থেকে আমার ইলেকট্রনের যে দূরত্ব তথা এই উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করার সময় যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হচ্ছে কি না রেডিয়াস ভেক্টর, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে রেডিয়াস ভেক্টর। তাহলে এখানেই আমি সংযোগ করছি এবং এখানে নিউক্লিয়াস থেকে এই দূরত্বকে আমরা রেডিয়াস ভেক্টর, কার দূরত্ব, এখানে আরেকটু ডিনোটেট করি, ইলেকট্রনের দূরত্ব বললে বোঝাতে সুবিধা হবে, যে ইলেকট্রনটা যে দূরত্বে অবস্থান করছে, ইলেকট্রনের দূরত্বকে রেডিয়াস ভেক্টর বলা হয়। এই নামগুলো মনে রাখতে পারলে ভালো, রেডিয়াস ভেক্টর বলা হয়। আর ওখানে কি বলা হলো, বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ, আর এখানে হচ্ছে এটাকে রেডিয়াস ভেক্টর বলা হয়। আর ঘূর্ণন কোণকে আমার বলা হয় অ্যাজিমুথাল অ্যাঙ্গেল, অর্থাৎ অ্যাজিমুথাল কোণ। তাহলে দুটো টার্ম এখানে এলো, একটা অ্যাজিমুথাল অ্যাঙ্গেল বা অ্যাজিমুথাল কোণ, আর একটা রেডিয়াস ভেক্টর। কেমন? দুটো টার্ম এখানে চেঞ্জ হবে উপবৃত্তাকার কক্ষপথের ক্ষেত্রে। এই দুটো বিষয় মাথায় রাখতেই হবে, এটা সব সময় মাথায় আমাদের জন্য থাকে। এবার দেখো, যে কোনো মুহূর্তে ইলেকট্রনের গতি উপবৃত্তাকার কক্ষপথে সংশ্লিষ্ট বিন্দুতে স্পর্শক বরাবর ক্রিয়াশীল থাকবে। এটা কি বিষয়টা বলছি না, এখানে যে কোনো মুহূর্তে আমার হচ্ছে ইলেকট্রনের গতিটা যে কোনো মুহূর্তে, এই 2 নম্বর পয়েন্টে বলছি, যে কোনো
মুহূর্তে ইলেকট্রনের গতি ইলেকট্রনের গতিটা উপবৃত্তাকার কক্ষপথে, এই যে উপবৃত্তাকার কক্ষপথে, ছবি এঁকে দেখালে বুঝতে পারবেন, উপবৃত্তাকার কক্ষপথে সংশ্লিষ্ট বিন্দুতে, অর্থাৎ যে বিন্দুতে ইলেকট্রনটা অবস্থিত সেই বিন্দুর কথা বলা আছে, সেই বিন্দুতে একটা স্পর্শক টানলে, হ্যাঁ, সেই স্পর্শক বরাবর আমার হচ্ছে ক্রিয়াশীল হবে, ওই গতির অভিমুখটা স্পর্শক বরাবর ক্রিয়াশীল হয়। কিরকম ব্যাপারটা দেখো, বলছি এই যে উপবৃত্তাকার কক্ষপথ, এখানে তো নাভি তথা নিউক্লিয়াসটা রয়েছে, ইলেকট্রনটা মনে করে এই জায়গায় রয়েছে। তাহলে এই যে বিন্দুতে অবস্থান করছে, এই বিন্দুতে একটা স্পর্শক টানলে কি হবে না, সেই স্পর্শক বরাবর এর গতিটা একটা স্পর্শক বিন্দু বরাবর ক্রিয়াশীল হবে। এইভাবে ইলেকট্রনটা যে ঘুরতে থাকে, আবর্তন করতে থাকে, কিন্তু প্রতিটা বিন্দুতে একটা স্পর্শক মানে ট্যানজেনশিয়াল, হ্যাঁ, বরাবর থাকে। এর জন্য এটাকে আমরা বলে থাকি কি স্পর্শকীয় গতি, হ্যাঁ, বা স্পর্শক বরাবর গতি বলে বলতে পারি। আর এই স্পর্শকীয় গতি দুইটি উপাংশে বিভক্ত আছে এবং পরস্পর তারা 90 ডিগ্রি করে অবস্থান করে, অর্থাৎ লম্ব উপাংশে বিভক্ত করা হয়। এই স্পর্শক হ্যাঁ, এই স্পর্শক হচ্ছে বরাবর গতি হচ্ছে দুটি লম্ব উপাংশে বিভক্ত করা হয়, দুটি লম্ব উপাংশে বিভক্ত। যথা 1 নম্বর আমরা যেটা বলে থাকছি, দেখো, যেটা হচ্ছে রেডিয়াল বেগ বা হচ্ছে রেডিয়াস ভেক্টর বলে আমরা বলেছিলাম যে রেডিয়াস ভেক্টর, সেই ভেক্টর বরাবর, অর্থাৎ নাভি থেকে ইলেকট্রনের যে দূরত্ব, সেই দূরত্ব বরাবর একটা অভিমুখ থাকে, সেই অভিমুখটার নাম হচ্ছে রেডিয়াল বেগ, রেডিয়াল ভেলোসিটি, রেডিয়াল বেগ। এখানে ব্র্যাকেটে দিচ্ছি, যাহা রেডিয়াস ভেক্টর বরাবর ক্রিয়াশীল, বরাবর ক্রিয়াশীল বা অভিমুখে থাকে। এই বেগটা ওই দিক বরাবর ক্রিয়াশীল হয়ে থাকে। তাহলে এটা একটা গেল। আরেকটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা হচ্ছে ট্রান্সভার্স বলে থাকি আমরা, নাম্বার 2, সেকেন্ড পয়েন্ট। এটা 1 নম্বর গেলে, এটা 2 নম্বর হচ্ছে। আরেকটা বলছি আমরা কি না, অ্যাঙ্গুলার ভেলোসিটি, কৌণিক গতি, অ্যাঙ্গুলার গতি বা অ্যাঙ্গুলার বেগ অনেক সময় বলে থাকি আমরা, হ্যাঁ, অ্যাঙ্গুলার গতি বা অ্যাঙ্গুলার বেগ, দ্যাট ইজ বা কৌণিক বেগ বাংলাটাও দিলাম। এটা কি না, রেডিয়াল বেগের লম্ব অভিমুখে থাকে, অর্থাৎ ওই বেগটা রেডিয়াল বেগের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে, যাহা রেডিয়াল বেগের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, লম্বভাবে ক্রিয়াশীল থাকে। হ্যাঁ, তাহলে যাহা রেডিয়াল বেগের সাথে লম্বভাবে ক্রিয়াশীল থাকবে, এটা হচ্ছে তোমার সেকেন্ড ফেজ কথাটাই আমরা আনলাম। তার প্রতিটা মুহূর্তে আমরা চিত্র দিয়ে বিষয়টাকে বুঝিয়েছি। হ্যাঁ, কেমন এটা আমি আরো একটু ছবি দিয়ে তোমাদের দেখিয়ে দেব যে এটা কি ধরনের ঘটনাটা ঘটছে। দেখো, এই পয়েন্টে আসছি আমি, যে একটা উপবৃত্তাকার কক্ষপথ,
এই একটা ইলিপটিক্যাল কক্ষপথ মনে করো, দুটো অ্যাক্সিস টানলাম, এইটাকে বলা হচ্ছে পরাক্ষ, এইটাকে বলা হয় পরাক্ষ। পরাক্ষের মধ্যেই একটা নাভি বিন্দু থাকবে, দুটো নাভি বিন্দু থাকে, তার মধ্যে মনে করো এইখানে নিউক্লিয়াসটা রয়েছে, এই বিন্দুতে নিউক্লিয়াসটা রয়েছে। এবার ইলেকট্রনটা অবস্থান করছে, ধরো এইরকম বিন্দুতে ইলেকট্রনটা অবস্থান করছে, তাহলে ইলেকট্রনটা ট্যানজেনশিয়াল বরাবর গতিশীল আছে, এটা স্পর্শক বরাবর গতি, ইলেকট্রনেরও গতিবেগটা এই স্পর্শক বরাবর আছে। আরেকটা দেখো, আমরা এখান থেকে রেডিয়াস ভেক্টর কোনটা বলছি না, এইখান থেকে এই দূরত্বটাকে বলা হচ্ছে রেডিয়াস ভেক্টর। আচ্ছা, তারপরে দেখো এখানে দুটো ভেলোসিটি ক্রিয়া করছে কিনা, এই বিন্দুতে দুটো বেগে বিভক্ত রয়েছে, আমরা যে একটু আগে বললাম, একটা হচ্ছে কি না রেডিয়াল ভেলোসিটি অর্থাৎ রেডিয়াল বেগ, সেটা যদি এই বরাবর বেগটা থাকে রেডিয়াল বেগ, আরেকটা ঠিক ওর সঙ্গে 90 ডিগ্রি কোণে অবস্থান করবে, অর্থাৎ এটা 90 ডিগ্রি কোণে অবস্থান করবে। নব্বই ডিগ্রি কোণে অবস্থান করছে, দুটো পরস্পর 90 ডিগ্রি কোণে, সেটাকে আমরা বলছি অ্যাঙ্গুলার বেগ, অ্যাঙ্গুলার বেগ। আর এটাকে পরাক্ষ বললে এটাকে উপাক্ষ বলে। এই দুটো পয়েন্টে এই পিকচারটা থেকে মোটামুটি এটা বুঝতে পারলে যে কিভাবে দুটো সিস্টেমে এটা স্পর্শক বরাবর যে গতিটাকে দুটো বেগে বিভক্ত করা হচ্ছে, একটা রেডিয়াল বেগ আর একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, ওর সাথে 90 ডিগ্রি কোণ করে, আর একটা রয়েছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। এই হচ্ছে বিষয়। নেক্সট দেখো, আমরা এতক্ষণ 2 নম্বর পয়েন্টে আলোচনা করলাম, 3 নম্বর স্বীকার্যে আসছি। 3 নম্বর স্বীকার্যে আমরা দুটো স্বীকার্যের পর তৃতীয় স্বীকার্যের কথাতে কি বলছি দেখো না, সামারফিল্ড উপবৃত্তাকার কক্ষপথকে বর্ণনা করতে গিয়ে 2 প্রকার কোয়ান্টাম সংখ্যার প্রবর্তন করেছিলেন। কেমন? সামারফিল্ড উপবৃত্তাকার কক্ষপথের ব্যাখ্যা দিতে 2 প্রকার কোয়ান্টাম সংখ্যার ব্যাখ্যা দিয়েছিলেন।